তো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা। আচ্ছা, আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, ফ্যাশন ফোরকাস্টিং। আচ্ছা, ফোরকাস্টিং ওয়ার্ডটার সাথে তো আমরা পরিচিত, যে ফোরকাস্টিং মানে আমাদের যে ইন্ডাস্ট্রিতে আমরা ফোরকাস্টিং টার্মটা শুনেছি অলরেডি, যে ফোরকাস্টিং মানে আগে থেকে প্রেডিক্ট করা। এখন আগে থেকে প্রেডিক্ট করা বলতে কত মাস বা কত বছর আগে থেকে প্রেডিক্ট করা। এটা হচ্ছে এক এক বিষয়ের ক্ষেত্রে এক এক রকম হয়। যে আমরা যদি সেলস প্রেডিক্ট করতে চাই, তখন দেখা যায় যে 12 মাস থেকে 18 মাস বা 24 মাস। যদি কালার প্রেডিক্ট করতে চাই, 18 মাস থেকে 24 মাস। তারপর যদি কোনো সিলোড বা কোনো স্টাইল প্রেডিক্ট করতে চাই, তাহলে সেটা পার সিজন বা বছরে দুইটা, AW এবং SS, মানে অটাম উইন্টার, স্প্রিং সামার, দুইটা কালেকশন। এরকম আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারি। ফ্যাশন ফোরকাস্টিং, ক্লোদিং ইন্ডাস্ট্রিতে ফ্যাশন ফোরকাস্টিং বলতে আমরা বুঝি যে আমাদের আপকামিং স্টাইল কিরকম হতে পারে, ক্লদিং, সরি ফেব্রিক, ফেব্রিক কোন ধরনের ফেব্রিক আমরা ইউজ করতে পারি, সিলোট মানে ড্রেসের স্টাইলের যে শেপ এটা কিরকম হতে পারে, কোন কালারটা আমরা ইউজ করব, কনজিউমার বিহেভিয়ার মানে যারা কাস্টমার থাকবে তাদের পার্সোনালিটি বা তাদের বিহেভিয়ার কিরকম হবে, মার্কেট ডিমান্ড কিরকম থাকতে পারে এই প্রোডাক্টের, এই সবকিছু আগে থেকে প্রেডিক্ট করা। এই প্রেডিকশনটাকে আমরা বলতেছি ফ্যাশন ফোরকাস্টিং। তো এই প্রেডিকশনটা না করে যদি আমরা প্রোডাকশন করি, তখন দেখা যাবে যে কাস্টমার প্রোডাক্টটা নিল না বা কাস্টমার পারচেজ করলো না, বা ডিজাইনার বা ব্র্যান্ড যেটা চাপিয়ে দিচ্ছে সেটা কাস্টমার নিল না, বা কাস্টমারের পছন্দ হলো না। তো এরকম কাস্টমার যেন পছন্দ করে বা কাস্টমারের ইমোশনের সাথে যেন আমরা কানেক্ট করতে পারি, যে প্রোডাক্টটা আমরা সামনে নিয়ে আসব, এটা এনশিওর করার জন্য ব্র্যান্ড বা ডিজাইনার বা প্রোডাক্ট ডেভেলপার যারাই কাজ করে তাদের রিস্কটা কমে যায়। যে আগে থেকে যদি প্রেডিক্ট করা যায় যে আমরা কি রকম আসতে পারে, তখন কাস্টমাররাও অ্যালার্ট থাকলো যে এই ধরনের স্টাইল আসতে পারে ইন ফিউচার বা সামনে বা আপকামিং সিজনে, তখন তারাও কনসাস থাকবে। অন্য আদার হ্যান্ডে যারা ম্যানুফ্যাকচারার বা হচ্ছে ডিজাইনার বা ব্র্যান্ড বা রিটেইল ব্র্যান্ড যারা কাজ করবে তাদের রিস্কও কমে গেল। নর্মালি ফ্যাশন ফোরকাস্টিং এ কি কি করা হয়, যে আমরা ফ্যাশন ফোরকাস্টিং করার সময় দেখি যে সামনের সিজন বা সামনের বছর কোন স্টাইলটা আসতে পারে, কোন ফ্যাশনটা আসতে পারে, কি ধরনের ফেব্রিক, কি ধরনের কালার, কি ধরনের প্রিন্ট বা স্টাইলটা কিরকম হতে পারে, বা কাস্টমার কি ধরনের এখন পছন্দ করতেছে। তারপরে কোন কোন ফ্যাক্টরস গুলোর উপর বেস করে আমাদের বাইং ডিসিশনটা চেঞ্জ হতে পারে। যেমন আমরা এখন চিন্তা করতেছি যে 2026 সালে যে ফ্যাশন আসতে পারে সেটা আমরা স্মার্ট বা ইকো ফ্রেন্ডলি বা অর্গানিক বা সাস্টেইনেবল, মানে এরকম এরকম চিন্তা ভাবনা করতেছি। যে আমার স্মার্ট টেক্সটাইল যদি হয় তাহলে সেটাতে দেখা যাচ্ছে যে আমরা ওয়ার্ক প্লেস থেকে শুরু করে লেজার, একই ধরনের আইটেম দিয়ে আমরা মাল্টি ফাংশনাল কাজ করতে পারতেছি, যে মাল্টি ফাংশনাল ক্লদিং। এবং এরকম যে কাস্টমারের বাইং ডিসিশনস গুলো কিরকম হতে পারে, সে কোন ক্রাইটেরিয়াটাকে ফোকাস করে একটা প্রোডাক্ট পারচেজ করবে, এই বিষয়গুলো। তারপরে কোন স্টাইল বা কোন প্রোডাক্ট গুলো পপুলার হচ্ছে, তারপরে কোন প্রোডাক্ট গুলো পপুলারিটি হারাচ্ছে, তারপরে এই চেঞ্জেস গুলো কেন হচ্ছে, যে চেঞ্জেস গুলোকে আসলে মানুষের লাইফ স্টাইলের কারণে হচ্ছে, নাকি হচ্ছে মানুষের বিহেভিয়ার গুলো কি জন্য চেঞ্জ হচ্ছে। মানে এই বিষয়গুলো ফোকাস করবে যে আসলে এই চেঞ্জ নাকি কালচারাল শিফট হচ্ছে, না টেকনোলজিক্যাল শিফটের কারণে এরকম হচ্ছে। মানে মেইন রিজন কি তারা ফাইন্ড করবে বা ফোরকাস্ট করবে যে কেন এরকম হচ্ছে, অথবা কাস্টমার ইন ফিউচারে কি ধরনের প্রোডাক্ট চাইতে পারে। এরকম বিভিন্ন ইস্যুস কালার ফ্যাশন ফোরকাস্টিং এর সময় বা আমরা যখন ফোরকাস্ট করব, তখন এই কোশ্চেন গুলা বা এই বিষয়গুলো আসলে খুঁজে বের করা হয়। তাহলে ফ্যাশন ফোরকাস্টিং এর সময় কোন কোন ফ্যাক্টরস কনসিডার করা হয় অলরেডি আমরা প্রিভিয়াস দেখে আসছি, অথবা যখন শুরুতে ফ্যাশন পড়ছিলাম তখনও যে ডিজাইন বা স্টাইল বা ফ্যাশনের টার্ম গুলো যখন পড়ছিলাম তখনও এই বিষয়গুলো আসছিল। অলরেডি আমরা জানি যে কালচারাল বা
সোশ্যাল ইনফ্লুয়েন্সেস এর কারণে আমাদের আহ, তোমার ফ্যাশন ট্রেন্ড যেটা থাকে বা কোন প্রোডাক্টটা কাস্টমার পছন্দ করবে এগুলো চেঞ্জ হতে পারে। ইকোনমিক ইনফ্লুয়েন্সও থাকে, অবশ্যই থাকে। পলিটিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এটাও থাকে। ফ্যাশন হিস্ট্রি বা সাইকেল এগুলোও থাকে। তারপরে কনজিউমার বিহেভিয়ার সাইকোলজি, অবশ্যই ইম্পর্টেন্ট যে কনজিউমার বিহেভিয়ার বা সাইকোলজি কিরকম বা কোন ডিরেকশনে যাচ্ছে। এবং লাস্টলি টেকনোলজি। এই ফ্যাক্টরস গুলো অলরেডি আমরা জানি। তো এইগুলোর কারণেই মেইনলি দেখা যায় যে আমাদের ফোরকাস্টিং এর সময় এই প্যারামিটারস গুলো মেইন ভূমিকা রাখে যে কোন ধরনের প্রোডাক্ট আমরা ইন ফিউচারে পছন্দ করব বা নেক্সট সিজনে আমরা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আসতে পারি। তো যখন আমরা ফ্যাশন ফোরকাস্ট করি, হ্যাঁ, আরেকটা হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিস। তো ফোরকাস্টিং বলতে আমরা বুঝি যে ইন ফিউচার কোন জিনিসটা আসতে চলেছে, সেটা হচ্ছে ফোরকাস্ট। আর ট্রেন্ড অ্যানালাইসিস মানে এখন কি চলতেছে বা কারেন্টলি কি চলতেছে সেটা অ্যানালাইজ করা। তো ট্রেন্ড বলতে যেটা অলরেডি আমার স্টাইলিং এ আছে বা রানিং আছে, এরকম কোন জিনিসকে আমরা ট্রেন্ড বলি। আর কি ট্রেন্ড আসতে চলেছে সামনে সেটাকে বলতেছি ফোরকাস্টিং। তো আমরা মেইনলি যখন ট্রেন্ড অ্যানালাইসিস করব ফ্যাশন ইন্ডাস্ট্রিতে, তখন এই ফ্যাক্টরস গুলো বা কম্পোনেন্টস গুলো দেখা হয় যে কনজিউমার বিহেভিয়ার, বাইং হ্যাবিটস, লাইফস্টাইল চেঞ্জেস, প্রেফারেন্সেস ইন স্টাইল, ফিট, কমফোর্ট, সাস্টেইনাবিলিটি। তো কনজিউমার বিহেভিয়ারের মধ্যে যে একজন কাস্টমারের বিহেভিয়ারাল চেঞ্জেস গুলো কি কি, এটার মধ্যে এই পয়েন্টস গুলো দেখা হয়। মার্কেট মুভমেন্ট, যে ধরো আমরা যদি ফিটের কথা বা নর্মালি ফিট এবং কমফোর্টের সাথে তো আমরা পরিচিত, ফিট, কমফোর্ট বা সাস্টেইনেবিলিটি। তো বা এবং স্টাইল। তো ফিটের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকমের ফিট আছে, রেগুলার আছে, স্লিম আছে, লুজ আছে, আরো কত ধরনের ফিট। তো দেখা যায় যে কোন ফিটটা কখন চলে। কখনো কখনো স্লিম ফিট, এখন যেমন চলতেছে স্লিম ফিট, কয়েকদিন পরে আবার দেখা যাবে যে লুজ ফিটটা আগে যেমন অনেক আগে যে 20-এর দশকের আগে ছিল, পপুলার ছিল এটা লুজ ফিটটা। তো এখন চলতেছে আবার হালের ফ্যাশন স্লিম ফিট। তো দেখা যায় ইন ফিউচারে আবার তোমার সরানো যে শিপ ফিটটা ওইটা চলে আসতে পারে। মানে আর কমফোর্ট ইস্যুস তো আমরা জানি যে কমফোর্ট সব সময় প্রায়োরিটি পেয়ে থাকে। তবে অনেক সময় আমরা স্টাইলিং করতে যে কমফোর্টটাকে অনেক সময় প্রায়োরিটি দিই না। কিন্তু এখন আবার রিসেন্ট যেটা হচ্ছে যে কাস্টমাইজড ক্লোদিং এবং হচ্ছে মাল্টি ফাংশনাল এবং অবশ্যই কমফোর্ট মেনটেন করতে হবে। সাস্টেইনেবিলিটি ইস্যু অলরেডি চলে আসছে স্টাইল বা ফ্যাশনের মধ্যে। তো এইরকম এই চেঞ্জেস গুলো কিরকম হবে সেটা অ্যানালাইসিস করা। মার্কেট মুভমেন্টস, মার্কেট মুভমেন্টস এর মধ্যে অবশ্যই সেলস রিপোর্ট, যেটা আমরা মেনটেন করতে পারি পয়েন্ট অফ সেলস ভ্যালু দিয়ে। যে আমার রিটেল শপগুলোতে আমরা হয়তো একটা স্যাম্পলের নাম জানি, যে ফটোশুট স্যাম্পল বা এরকম, বা সেলসম্যান স্যাম্পল, এই যে স্যাম্পল গুলোর নাম শুনেছি। আসলে এই স্যাম্পল গুলোর কাজ হচ্ছে তোমার শর্ট কোয়ান্টিটি, যে সেলসম্যান 30 পিস থেকে 120 পিস বা 150 পিস স্যাম্পল হতে পারে। আর ফটোশুটের জন্য তো কয়েক পিস স্যাম্পল। তো এই স্যাম্পল গুলোর মাধ্যমে রিটেইলার বা যে ব্র্যান্ড গুলো থাকে তারা মেইনলি অ্যানালাইসিস করে যে কাস্টমারের আসলে প্রেফারেন্স গুলো কিরকম হচ্ছে। কাস্টমার এই প্রোডাক্ট যদি আমরা মার্কেটে নিয়ে আসি তাহলে এই প্রোডাক্ট চলবে কিনা বা বিক্রি হবে কিনা বা কাস্টমার নিবে কিনা। এই সার্ভিস গুলা বা এই ধরনের স্যাম্পল গুলোর মাধ্যমে আমরা ওই ডেটা গুলো নিতে পারি আসলে, যে সেলস রিপোর্ট কিরকম হবে। যদি সেলস ভালো হয় তার মানে এই প্রোডাক্ট মার্কেটে চলবে, আর সেলস যদি ভালো না হয় মার্কেটে চলবে না। তো ওখান থেকেও ট্রেন্ড অ্যানালাইসিস করা যায় যে আসলে আমার এই প্রোডাক্ট মার্কেটে চলবে কিনা। তারপরে পপুলার প্রোডাক্ট ক্যাটাগরিজ, তো ওই জায়গাগুলো থেকে বা ওই যে যখন ফ্যাশন উইকস হয় যে বিভিন্ন আহ ইয়েগুলোতে তোমার ব্র্যান্ড গুলো তাদের প্রোডাক্ট গুলো শোকেজেস করে আসলে মেইনলি কাস্টমারের অ্যাটেনশন নেওয়ার জন্য, যে কোন পপুলার প্রোডাক্ট গুলো পপুলার হচ্ছে এগুলো আইডেন্টিফাই করার জন্য, এবং রিটেইল ফিডব্যাক। তো এগুলোর মাধ্যমে আমরা মার্কেট মুভমেন্টস বা ট্রেন্ড অ্যানালাইসিসের এই সেলস রিলেটেড ডেটাগুলো নিতে পারি। কালচারাল অ্যান্ড সোশ্যাল ইনফ্লুয়েন্সেস, কালচারাল অ্যান্ড সোশ্যাল ইনফ্লুয়েন্স তো অবশ্যই আছে, যে সেলিব্রিটিজ, ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এগুলো অবশ্যই আমাদের আপকামিং স্টাইল বা আপকামিং ট্রেন্ডের উপরে
ইনফ্লুয়েন্স রাখে। একটু সাউন্ড আসছে দেখি, দেখছি কি একটু আসতে দাও। টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, টেকনোলজির মধ্যে হচ্ছে ডিজিটাল ফ্যাশন, ই কমার্স অ্যান্ড ভার্চুয়াল ট্রায়ন আমরা অলরেডি জানি, স্মার্ট ফেব্রিক্স, এগুলোর কারণেও মানে এগুলোর উপর ফোকাস রেখেও আসলে ট্রেন্ড আসে। ডিজিটাল ফ্যাশন কি জানো না তোমরা? ভার্চুয়াল ট্রায়ন বা স্মার্ট ফেব্রিক। হ্যাঁ আমি পড়াশোনা করতেছি। ঠিক আছে, তুমি এদিকে, তুমি এদিক দিয়ে বসো, এদিক দিয়ে বসো। এই তোমরা এই টার্মগুলো জানো না? হ্যালো, এই সৌধ, তোমরা এগুলো শুনছো না? সবগুলো মানে ঘুমায় গেছি। হুম, এরা ঘুমায় গেছে বুঝছো? এই তোমরা কি ঘুমায় গেছো? হ্যাঁ তোমরা কি এই টার্মগুলো শুনছো না? ডিজিটাল ফ্যাশন, তারপরে ভার্চুয়াল ট্রাই অন, স্মার্ট ফেব্রিক, এগুলো তো অলরেডি শুনছো, তাহলে ব্যাখ্যা করার কিছু নাই। ফ্যাশন সাইকেল হিস্ট্রি, এগুলাও জানো যে ফ্যাশন আসলে যে রিভাইভ করে, মানে কাম ব্যাক করে, যে আগে এক সময় যেটা পপুলার ছিল, মাঝে কিছুদিন নাই কয়েক বছর আবার রিভাইভ করতে পারে ওইটা। যে আগে দেখা যায় যে এখন আবার সেই নাইনটিজ এর ফ্যাশন বা অনেক পুরনো যে ফ্যাশন এইটা রিভাইভ করতেছে। তো এরকম যে ফ্যাশন আসলেই সাইক্লিক অর্ডারে যে ঘুরে, সেগুলো দেখা হয়। ফ্যাশন ফোরকাস্ট করার সময় কি কি স্টেপসে মানে আমরা কিভাবে কাজ শুরু করতে পারি বা কিভাবে করা হয়? ফার্স্টে আইডেন্টিফাই দ্য স্কোপ অ্যান্ড পারপাস। তার মানে আমরা প্রথমে যদি এটা চিন্তা করি যে আগে আমাকে সিলেক্ট করতে হবে সিজন, যে কোন সিজনের জন্য আমরা প্রোডাক্ট তৈরি করব। মেইনলি আমরা জানি বছরে দুইটা সিজন আছে, অটাম উইন্টার, স্প্রিং সামার একসাথে। তো কোন সিজনের জন্য প্রোডাক্ট নিব সেটা, প্রোডাক্ট ক্যাটেগরি মানে কোন ধরনের প্রোডাক্ট আইডেন্টিফাই করব, টার্গেট কাস্টমার কারা থাকবে, প্রাইস সেগমেন্ট, অবশ্যই টার্গেট কাস্টমার অনুসারে বা প্রাইস অনুসারে এই প্রোডাক্টের ক্যাটেগরি ভিন্ন ভিন্ন হয়। এরপরে আমাদেরকে ডাটা নিতে হবে, মানে কালেক্ট ইনফরমেশন অ্যান্ড ডেটা, যেমন রানওয়ে শোজ, ট্রেড ফেয়ার। তো ট্রেড ফেয়ার আমরা জানি যে বছরে দুইবার হয়, যে বিভিন্ন ধরনের ট্রেড ফেয়ার হয়, যে ইটমা, তারপরে আরো এরকম এরকম কত নাম আছে বিভিন্ন জায়গায়। তো এই ট্রেড ফেয়ার গুলো থেকে তোমার কালেকশন গুলো নেওয়া হয়, যে ফেব্রিকের কোন ধরনের ফেব্রিক সামনে আসতে চলেছে, প্রিন্ট হতে পারে, এক্সেসরিজ হতে পারে, পুরা। আর এগুলো হচ্ছে ট্রেড ফেয়ার থেকে নেওয়া হয়। রানওয়ে শোজ থেকে দেখা যায় যে স্টাইলটা বা গার্মেন্টের হচ্ছে গিয়ে সিলোডটা কিরকম হতে পারে, শেপ কিরকম হতে পারে, অথবা ফেব্রিকেশন কিরকম হতে পারে, ওভারঅল ডিজাইনটাও নেওয়া যেতে পারে রানওয়ে শোজ। স্ট্রিট স্টাইল অবজারভেশন, এখান থেকেও নেওয়া যেতে পারে যে ইনফরমেশন কোন ধরনের স্টাইল পপুলার হতে পারে বা এখন চলছে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা থাকে, ডিজাইনার কালেকশনস গুলাই মেইনলি তোমার যে ফ্যাশন শোজ বা রানওয়ে শোজ গুলোতে দেখানো হয়, অথবা যে বিভিন্ন এক্সপো হয় বা যে ফেয়ার হয়, সেই ফেয়ার গুলোতেও ডিজাইনার কালেকশনস যেগুলো থাকে তারা কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য বা অর্ডার গ্র্যাব করার জন্য এগুলো শোকেস করে থাকে। কালচারাল অ্যান্ড লাইফস্টাইল চেঞ্জেস, তো এই বিষয়গুলোর উপর বেস করে ডাটা কালেকশন করা হয়। এরপরে হচ্ছে অ্যানালাইজ বা কালেক্টেড ডেটা, এইগুলো থেকে অ্যানালাইজ করে তারা হচ্ছে আইডেন্টিফাই প্যাটার্ন ইন কালার,
যে কালার কিরকম হবে, ফেব্রিক কিরকম হতে পারে, সিলোট কিরকম হতে পারে, প্রিন্ট কিরকম হতে পারে। এগুলো আসলে ব্র্যান্ড ভেদে ভিন্ন ভিন্ন হবে। এক এক ব্র্যান্ড এক এক ধরনের কালার সিলেক্ট করে, এক এক ধরনের ফেব্রিকেশন নেয়, এক এক ধরনের সিলোট নেয়। কিছুদিন আগে যে ক্যামোফ্লাজ প্রিন্ট যেটা, এটা অনেক পপুলার ছিল। বা আহ, এখন দেখা যায় যে মেটালিক কালার গুলো বেশ চলতেছে সাস্টেনেবিলিটির সাথে, বা আর্থ আর্থ লুক, যে একটু রাস্টিক টাইপের লুক, এগুলো সামনের ইয়েতে হালে দেখা যাচ্ছে ট্রেন্ড হতে পারে। তো কালার অফ দা ইয়ার কি, এই সবগুলো থেকে আসলে ডেটা নেওয়া হয়। যে কালার অফ দা ইয়ার ঘোষণা করলো যে 2026 সালে কালার হচ্ছে প্যাস্টেল, এটা হচ্ছে কালার অফ দা ইয়ার। তখন দেখা যায় যে ব্র্যান্ড বা ডিজাইনার যারা থাকবে, তারা এই প্যাস্টেল কালারের উপরই বিভিন্ন রকম শেড বা ভ্যালুজ নিয়ে, তারা বা টোন নিয়ে বিভিন্ন রকম কালার অ্যাঙ্গেল থেকে এই প্যাস্টেল কালারটাকে তারা ড্রেসের মধ্যে ফুটিয়ে তুলবে এরকম। তো ওটা অ্যানালাইজ দ্য কালেক্টেড ডেটা করে মোস্ট কোনটা হচ্ছে বেশি রেপিটেটিভ হচ্ছে বা মোস্ট পপুলার কোনগুলো হচ্ছে, সেগুলোকে তারা পরবর্তীতে থিমের মধ্যে কাজে লাগাবে। প্রেডিক্ট অ্যান্ড ফর্মুলেট ট্রেন্ডস, এরপর থেকে এর পরের ধাপ হচ্ছে যে ফিউচার লুক তাহলে কি হতে পারে, কি কালার্স, কি ম্যাটেরিয়ালস, স্টাইল ডিটেলস, এগুলো কি হতে পারে, এগুলো নিয়ে আহ, মানে তারা বিভিন্ন ধরনের যে থিম বুক বা ট্রেন্ড বুক এগুলো রেডি করবে, যে কি কি কালার তারা মার্কেটে নিয়ে আসবে, বা আপকামিং সিজনের জন্য তারা কোন কোন কালার প্রোডাক্ট তৈরি করবে। এটার উপর বেস করে তারা থিম এবং স্টোরি লাইন তৈরি করবে। থিম বলতে আমরা নর্মালি বুঝি যে কি আইডিয়া বা কনসেপ্ট, যেটা হচ্ছে একটা প্রোডাক্টের মেইন আইডিয়া দিবে, যে আসলে এই এই ড্রেসটা যে আমরা তৈরি করলাম বা এই স্টাইলটা যে মার্কেটে নিয়ে আসলাম, এটার মেইন আইডিয়া কি বা কনসেপ্ট কি। তো থিম নর্মালি দেখা যাচ্ছে একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ডের হয়। আর এই থিমটাকে যখন আমরা এলাবোরেটলি মেসেজ আকারে বা প্যারাগ্রাফ আকারে ডিসক্রাইব করি, এক্সপ্লেইন করি, তখন ওইটাকে আমরা বলতেছি স্টোরি লাইন। তো যারা ডিজাইনার থাকে তারা একটা থিম নিয়ে কাজ করে, যে ধরো বললো যে ওশানিক কাম, যে ওশানিক কাম মানে ওশান মানে আমরা সমুদ্রের যে ওশান কালার, যে হোয়াইট হতে পারে, সিলভার হতে পারে, বা সিলভার তারপরে গ্রিন হতে পারে, যে বটল গ্রিন, বা হচ্ছে ব্লু হতে পারে। তো এই কালার গুলো যে সির সাথে যায়, ওশানের সাথে যায়, তো এইরকম থিম এটা কালারের ক্ষেত্রে হতে পারে। অথবা ওশানিক কামটাকে আমরা ড্রেসের মধ্যে ওয়েব আকারে দেখাতে পারি, যে ওশানে যেমন ওয়েব হয়, তো ড্রেসের মধ্যে ওইরকম একটা ওয়েভি লুক হোক, সেটা কালারের মধ্যে হতে হোক, সেটা লেয়ারিং এর মাধ্যমে, মানে এরকম ভাবে ফুটিয়ে তোলা। জোশানিক কাম এটা হচ্ছে আমার থিম। তো এই থিমটা কিভাবে মানুষের ইমোশনকে কানেক্ট করবে, সেই মেসেজ গুলা একটু ডেসক্রিপটিভ আকারে, মানে এটা অবশ্যই রিয়েল না, ড্রিমি ভাবে, মানে আমরা ইমাজিনেটিভ ভাবে সেটা প্যারাগ্রাফ আকারে ডিজাইনার যখন বুঝাবে বা লিখবে, ওইটাকে আমরা বলতেছি স্টোরি লাইন। যে আমি আহ দেখো, আমরা যদি বলি যে ওশানিক কাম এটা হচ্ছে একটা থিম, এখান থেকে আমরা একটা ড্রেস তৈরি করতে চাচ্ছি, বা এই থিমকে কাজে লাগিয়ে আমরা সামনের সিজনের ড্রেস নিয়ে আসবো। তো এটাকে যত তুমি ইমাজিনেটিভ আকারে এই ওশানিক কাম এটাকে ফুটিয়ে তুলতে পারো ড্রেসের মধ্যে, মেসেজটা ড্রেসের মাধ্যমে কাস্টমারকে আমরা ইমোশনাল কানেক্ট করব। যে আমরা নর্মালি যেমন দেখি যে ব্লু কালার বা সিলভার কালার, এই কালার গুলো থেকে কালারের অবশ্যই একটা সাইকোলজিক্যাল মিনিং আছে বা ইফেক্ট আছে, যে এগুলো এই কালার গুলো দেখলে আমরা শান্তি শান্তি অনুভব করি, যে পিওরিটি বা সেরেনিটি, বা অনেক কাম, মানে অনেক ব্যস্ততার মাঝে মাঝেও আমরা একটু ইয়ে থাকবো, মানে শান্ত পরিবেশে থাকবো, মানে এরকম একটা ফিল সাইকোলজিক্যালি আসে। তো ওইগুলো ডেসক্রিপটিভ আকারে তুলে ধরবে যারা ডিজাইনার, ওটাকে আমরা বলতেছি স্টোরি লাইন। তাহলে আপকামিং সিজনের থিম স্টোরি লাইন কি হবে, এটা তারা প্রেডিক্ট করবে। এরপরে হচ্ছে এই থিম এবং স্টোরি লাইনকে কাজে লাগিয়ে সেগুলোকে ফ্যাশন ডিজাইনাররা যেটা করে, যে ডেভেলপ ফোরকাস্ট প্রেজেন্টেশন, দ্যাট মিনস মুড বোর্ড তৈরি করবে বা ট্রেন্ড বোর্ড তৈরি করবে, কালার স্টোরিজ তৈরি করবে, ফেব্রিকের সোয়াস তৈরি করবে, স্কেচ করবে, মানে ড্রেসের ডিজাইন যেটা স্টাইলটা ওইটা স্কেচ করবে। এরপরে কনজিউমার প্রোফাইল অ্যান্ড ইন্সপাইরেশন, এইগুলো যারা ডিজাইনার থাকে আগে এইগুলো নিয়ে কাজ করবে, পরবর্তীতে তারা প্রোডাক্ট ডেভেলপমেন্টে যাবে। এবং এই যে ডেভেলপ ফোরকাস্ট প্রেজেন্টেশন যেগুলো করলো সেগুলোকে কমিউনিকেট করবে রিটেইলারদের কাছে, মার্চেন্ডাইজারদের কাছে, বা প্রোডাক্ট ডেভেলপারদের কাছে বিভিন্ন ক্যাম্পেইন বা এক্সপোর মাধ্যমে করে। তখন যখন তারা পজিটিভ ফিডব্যাক পাবে, এই অনুসারে ব্র্যান্ড গুলা তাদের ওই যে অর্ডার নেয়, যে কোনটার মিনিমাম অর্ডার কোয়ান্টিটি কত হবে, কিভাবে হবে, অর্ডার প্লেস করে। এখানে একটা মুড বোর্ডের ইয়ে ছিল, মুড বোর্ডের ডেসক্রিপশনটা আমরা পরে আরো ভালোভাবে পাবো, যে এরকম
মুড বোর্ড আমরা যে থিম ধরো এখানে যে নস্টালজিক জিও, এটা হচ্ছে একটা থিম। তো এই থিমের আমরা কোন কোন বিষয়গুলো নিব, নিয়ে ধরো এখান থেকে যে একটা ফুলের ইয়ে দেখতে পাচ্ছি কালার, এখান থেকে আমরা কালারটা নিতে পারি, বা এরকম একটা প্রিন্ট ড্রেসের মধ্যে দিতে পারি, বা এরকম কালার কম্বিনেশন ইউজ করতে পারি। তো যে কোনো কিছুই আমরা ইউজ করতে পারি আসলে, ওখান থেকে ফেব্রিকের কালার হতে পারে, ডিজাইনের কোনো প্রিন্টের কোনো ইস্যুস হতে পারে, ফেব্রিকের স্ট্রাকচার হতে পারে। তো যে কোনো কিছুই আমরা গার্মেন্টের মধ্যে নিয়ে আসতে পারি। তো এখানে যেমন দেখতে পাচ্ছি এটা 23-এর সময়, 22-23 অটাম উইন্টার 22-23-এর সময় এরকম একটা থিম বোর্ড বা একটা মুড বোর্ড ছিল। তো আপকামিং সিজন 2026-এর জন্য যে স্প্রিং সামারের জন্য এই যে প্যাস্টেল শেডের বিভিন্ন যে প্যাস্টেল শেডের যেটা দেখতে পাচ্ছি, এরকম একটা আপকামিং থিম হতে পারে সামনের সিজনের জন্য, যে প্যাস্টেল কালারের মধ্যে বিভিন্ন রকম লুক নিয়ে আসা, ফেব্রিকেশন, কালার, টেক্সচার। তো এগুলো হচ্ছে আসলে মুড বোর্ড। ঠিক একইভাবে ট্রেন্ড ফোরকাস্টিং এ যেমন কয়েকটা স্টেপস আছে, ঠিক একইভাবে ট্রেন্ড অ্যানালাইসিস এর ক্ষেত্রেও কয়েকটা স্টেপস আছে, এবং স্টেপস গুলো এখানে বলা আছে যে কোন স্টেপে কিভাবে কাজ করা হয়। তাহলে ফ্যাশন ফোরকাস্টিং এন্ড ট্রেন্ড অ্যানালাইসিস দুইটার মধ্যে মেজর ডিফারেন্স হচ্ছে, ফ্যাশন ফোরকাস্টিং হচ্ছে ফিউচার প্রেডিক্ট করে, আর ট্রেন্ড অ্যানালাইসিস মানে আমরা কারেন্ট যেটা ছিল, কারেন্ট যেটা আছে সেটা স্টাডি করব। এটা লং টার্ম, শর্ট টার্ম দুইটাই হতে পারে। আর ট্রেন্ড অ্যানালাইসিস মেইনলি শর্ট টু মিডিয়াম টার্ম। এটা মেইনলি ফ্যাশন ফোরকাস্টিং এটা করে হচ্ছে ডিজাইনার, প্রোডাক্ট ডেভেলপার যারা থাকে তারা। আর ট্রেন্ড অ্যানালাইসিস মেইনলি মার্চেন্ডাইজার বা মার্কেটার্স বা ব্র্যান্ড রিটেল ব্র্যান্ড যারা থাকে, তারা মেইনলি এটা চিন্তা করে যে আমার হালের ফ্যাশন যেটাই হোক না কেন বিক্রি হইতে হবে, মানে সেলিং এর ব্যাপারটা যেটা যারা দেখে। তো তারা মেইনলি ফ্যাশন ফোরকাস্টিং এর থেকে ইম্পর্টেন্ট, তারা ট্রেন্ড অ্যানালাইসিস এর টাকেই বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকে। ফোরকাস্টিং এর সময় আমরা কিভাবে ফোরকাস্ট করতে পারি? তো ফোরকাস্ট করার জন্য আসলে অনেকগুলো এজেন্সি আছে বা কোম্পানি আছে যারা এই কাজ, তাদের কাজই হচ্ছে এরকম ফোরকাস্টিং করা। তো এরকম ফোরকাস্টিং এর মধ্যে সবচেয়ে ওয়াইডলি ইউজ হচ্ছে যেটা WGSN, এটা হচ্ছে ওর্থ গ্লোবাল স্টাইল নেটওয়ার্ক। এটা হচ্ছে একটা কোম্পানি, যে কোম্পানির কাজই হচ্ছে আপকামিং সিজন গুলোতে কালার, সিলোট, কনজিউমার ইনসাইট কি হতে পারে এগুলো নিয়ে স্টাডি করা। স্টাডি করে তারা রিপোর্ট, বিভিন্ন ধরনের রিপোর্ট করবে। এটা 3 থেকে 5 বছর বা 2 থেকে 5 বছর আগে কি হতে পারে বা 2 থেকে 5 বছর পরে কি হবে, সেটা 2 থেকে 5 বছর আগে তারা প্রেডিক্ট করে। WGSN এটা হচ্ছে সবচেয়ে বড় এবং ওয়াইডলি ইউজড। এছাড়াও পিন্টারেস্ট আছে, আরো এখানে আমরা অনেকগুলো নাম দেখতে পাচ্ছি। যে এইগুলো হচ্ছে মেইনলি এজেন্সি, এদের কাজ হচ্ছে ট্রেন্ড ফোরকাস্ট করা, যে ফিউচার স্টাইল বা ফিউচার ফোরকাস্টিং কিরকম হতে পারে এগুলো নিয়ে স্টাডি করা, স্টাডি করে রিপোর্ট দেয়। এবং এইগুলোর উপর বেস করে ডিজাইনার যারা থাকে বা ডেভেলপার থাকে, এখান থেকেই আইডিয়া নিয়ে মেইনলি ওই থিম বোর্ড বলো বা মুড বোর্ড বলো এগুলো প্রেজেন্ট করে কাস্টম মানে প্রোডাক্ট ডিজাইন করে। এরপরে হচ্ছে স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড সিস্টেমস। কালার স্ট্যান্ডার্ড সিস্টেমের মধ্যে অর্গানাইজেশন মেইনলি আমরা হচ্ছে প্যান্টোন, এটা নিয়ে অলরেডি জানি যে প্যান্টোন মেইনলি ওই যে কালার প্যালেটে কালার কোড, ইন্টারন্যাশনাল কালার কোড দিয়ে দেয়, যেখান থেকে আমরা কালার সম্বন্ধে আইডিয়া পাই বা কালারের ফর্মুলেশনটা কি হবে সেটা বুঝতে পারি। এইরকম ছাড়াও আরো কালারও এরকম একটা ইয়ে আছে, যে কালারও এরকম একটা অর্গানাইজেশন যেখানে হচ্ছে তোমার কালার আইডেন্টিফিকেশন এবং কালার ম্যানেজমেন্ট, কালার আইডেন্টিফিকেশন, কালার ম্যানেজমেন্ট এইগুলো নিয়ে তারা হচ্ছে স্টাডি করে। বা আগে থেকে তোমার 18 থেকে 24 মাস আগেই আমাদের বলে দিবে যে কোন কালার আসতে চলেছে, বা যে কালারটা আসবে সেই কালারের ফর্মুলেশন কিভাবে হবে, ডাইং কিভাবে হবে, প্রোডাকশন কি কি হবে, এই সলিউশন গুলো তারা প্রোভাইড করে। ঠিক একইভাবে কালার সলিউশন ইন্টারন্যাশনাল, এটাও সেম, যে কালারের ফর্মুলেশন কি হবে, ডাই ফর্মুলেশন কি হবে, ডাইংটা কিভাবে হবে, এইরকম স্টেপস গুলো নিয়ে তারা কাজ করে। এছাড়া ফ্যাশন ইভেন্টস, ট্রেড ফেয়ার্স। তো ফ্যাশন ইভেন্টস এর মধ্যে নর্মালি আমরা জানি যে ফ্যাশন উইকস আছে, এছাড়া হচ্ছে প্রিমিয়ার ভিশন বা টেক্স ওয়ার্ল্ড, এরকম বিভিন্ন ধরনের ট্রেড ফেয়ার বা ইটমা, এরকম বিভিন্ন ট্রেড ফেয়ার বা ট্রেড শোজ গুলো হয়ে থাকে। তো ফ্যাশন উইকস বলতে আমরা মেইনলি বুঝি হচ্ছে ফ্যাশন উইকস একটা ইন্ডাস্ট্রি ইভেন্ট টাইপের, যে একটা ইন্ডাস্ট্রি ইভেন্ট যেখানে হচ্ছে ডিজাইনার অথবা হচ্ছে কোনো ফ্যাশন হাউস, কোনো রিটেইলার বা কোনো ব্র্যান্ড তাদের প্রোডাক্ট গুলো শোকেজ করে সেটা মিডিয়ার মাধ্যমে বা হচ্ছে
সরাসরি অংশগ্রহণের মাধ্যমে যারা ওই যে মার্কেটিং পিপল থাকে বা মার্কেটার থাকে তাদের মধ্যে ছড়িয়ে দেয়। ওখান থেকে তারা হচ্ছে আইডেন্টিফাই করতে পারে যে আপকামিং ট্রেন্ড কি হতে পারে। তো ফ্যাশন উইকস মেইনলি আছে হচ্ছে সবচেয়ে বড় বড় চারটা ফ্যাশন উইক: প্যারিস, মিলান, নিউ ইয়র্ক এবং লন্ডন। তো এটার মধ্যে এক এক ধরনের ফ্যাশন উইক এক এক ধরনের প্রোডাক্ট বা ক্যাটাগরির প্রোডাক্ট তারা শোকেস করে। তো এটার মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে প্যারিস ফ্যাশন উইক, যেটা প্যারিস ফ্যাশন উইকটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার। আর নিউ ইয়র্ক যেটা, নিউ ইয়র্কটা মেইনলি হচ্ছে যে তোমার স্পোর্টস ওয়ার এর ক্ষেত্রে ইউজ হয়। তো এটার মধ্যে ফেমাস হচ্ছে প্যারিস ফ্যাশন উইক। এছাড়া হচ্ছে প্রিমিয়ার ভিশন এন্ড টেক্স ওয়ার্ল্ড, এদের কি কাজ, তারাও দুইটা সিজন নিয়ে কাজ করে। মেইনলি প্যারিস, ফ্রান্সের প্যারিসে হয় এই মেলাটা বা এই ফেয়ারটা, বছরে দুইবার হয়। এবং তারা কি কি শোকেস করে এখানে বলা আছে। ঠিক একইভাবে প্রীতিউমো, এটা হচ্ছে মেইনলি মেন্স ওয়্যারের জন্য ইউজ করা হয়, শুধুমাত্র মেন্স ওয়্যার। তো এটাও বছরে দুইবার হয় ইটালিতে, এবং মেইনলি ফোকাস করে হচ্ছে মেন্স ফ্যাশন, মেন্স ওয়্যার স্টাইলিং, টেইলরিং, স্ট্রিটওয়্যার, অ্যাক্সেসরিজ, মানে মেন্স ওয়্যারের জন্য স্পেশালি। তো এখানে চারটা ফ্যাশন উইকের নাম বলা আছে এবং কোন ফ্যাশন ওয়্যার কোনটার জন্য পপুলার বলা আছে। মিলান যেটা মানে প্যারিস ফ্যাশন যেটা, এটা সবচেয়ে প্রেস্টিজিয়াস। এরপরে যারা ট্রেন্ড অ্যানালিসিস এর ক্ষেত্রে ডিজাইনার, যে ক্রিয়েটিভ অ্যান্ড রিসার্চ টুলস, ট্রেন্ড বুকস, লুক বুকস, ফোরকাস্টিং রিপোর্টস, মুড বোর্ড, তারা যেভাবে কাজ করে এই কাজগুলো করবে। সোশ্যাল অ্যান্ড অনলাইন ইন্সপাইরেশন টুলস হিসেবে তারা পিন্টারেস্ট, ওয়াইডলি ইউজ হচ্ছে তোমার পিন্টারেস্ট, লুক বুক, এই দুইটা বেশি ইউজ হয়। তো পিন্টারেস্টটা বেশি, এখান থেকে তারা হচ্ছে ইন্সপাইরেশন নেয়। এছাড়া এখন তো যুক্ত হয়েছে টিকটক, ভগ আগে থেকেই ছিল। তো এই জায়গাগুলো থেকে তারা আইডিয়া নিবে আপকামিং ট্রেন্ডের। তো মুড বোর্ড সম্বন্ধে এখানে বলা আছে যে মুড বোর্ড মেইনলি যে আমরা দেখছি যে অনেকগুলো ইমেজের একটা কলাজ ফর্ম, যেখানে আসলে কালার হতে পারে, ফেব্রিকের টেক্সচার মানে ফেব্রিক হতে পারে, সিলোট হতে পারে, এই জিনিসগুলোকে একসাথে একটা থিমের আন্ডারে এক্সপ্রেস করে, ওইটাকে আমরা বলতেছি মুড বোর্ড। মুড বোর্ডটা মেইনলি হচ্ছে ডিজাইনার ইউজ করতে পারে, মেইনলি ডিজাইনাররা ইউজ করে আসলে। আমরা যখন মার্চেন্ডাইজার হিসেবে নর্মালি যারা আমরা কাজ করি আমাদের কান্ট্রিতে, আমরা মেইনলি চেকটাক যেটা থাকে ওইটা ইউজ করি আসলে। মুড বোর্ড দিয়ে আমরা অত বেশি মানে ফ্যামিলিয়ার না। তবে যারা ডিজাইনার বা ফোরকাস্ট থাকে বা ক্রিয়েটিভ টিম যারা থাকে তারা মেইনলি কাজ করে মুড বোর্ড নিয়ে। তাহলে মুড বোর্ডে যেটা দেখানো হয় এটা আসলে ফাইনাল ডিজাইন না। তো আমরা এটাকে ইন্সপাইরেশন বা ট্রেন্ড জন্য স্যার রেফারেন্স হিসেবে ইউজ করতে পারি। মানে মার্চেন্ডাইজারের কাছে টেকনিক হিসেবে যেটা আসে ওটা হচ্ছে ফাইনাল, বা ফাইনাল প্রোডাক্ট তৈরির আগে যদি কোনো টেকটাকে কারেকশন না থাকে ওইটা হচ্ছে ফাইনাল। তাহলে মুড বোর্ড থেকে আমরা কি কি আইডিয়া পেতে পারি, যে মুড বোর্ড থেকে আমরা কালার, প্রিন্ট, এমব্রয়ডারি ডিটেলস, ফেব্রিক টেক্সচার, সিলোট, এই বিষয়গুলো বা স্টাইলিং, এই বিষয়গুলো আমরা হচ্ছে নর্মালি পেয়ে থাকি। এখানে কয়েকটা মুড বোর্ডের এক্সাম্পল দেওয়া আছে। একটা শুধুমাত্র ফেব্রিকের জন্যই, যে শুধুমাত্র ফেব্রিক নিয়ে একটা মুড বোর্ড হতে পারে। আরেকটাতেও তোমার ফেব্রিক, টেক্সচার, কালার এবং সিলোট। আর পাশে যেটা দেখতে পাচ্ছি এখানেও তোমার কালার, প্রিন্ট, ডিজাইন, কালার প্যালেট কি হতে পারে, মানে কোন কোন কালার ইউজ করতে পারি, প্রিন্ট ডিজাইনটা কি রকম হতে পারে, ফেব্রিকের টেক্সচার কি, সিলোট কি, পরার পরে কি হবে, বা শুধু সিলোটটাও আঁকা থাকতে পারে। তাহলে মুড বোর্ডের মধ্যে একটা আইটেম নিয়েও হতে পারে, সবগুলো আইটেমের কম্বিনেশনও হতে পারে। ফ্যাশন ফোরকাস্টিং এর সময় যেমন আমরা কিছু টুলস ইউজ করি, যে WGSN বা কালারো বা CSI, এরকম টুলস ট্রেন্ড অ্যানালাইসিস এর ক্ষেত্রেও আছে, এগুলো একটু দেখে নিবা। তাহলে মোটামুটি আমরা বুঝলাম যে ফোরকাস্টিং এর সময় আমরা কি কি ফোরকাস্ট করি বা কোন কোন বিষয়ে ধারণা নিই। ফোরকাস্টিং মেইনলি দুই রকম, যে আমরা একটাকে বলতেছি শর্ট টার্ম, একটাকে বলতেছি লং টার্ম, আবার মিডিয়াম টার্মও হতে পারে। তো শর্ট টার্মের মধ্যে মেইনলি 6 মাস থেকে 2 বছরের মধ্যে আমরা যেগুলো প্রেডিক্ট করতে পারি সেগুলো হচ্ছে শর্ট টার্ম। আর লং টার্ম হচ্ছে 2 থেকে 5 বছর আগে। 6 মাস থেকে 2 বছর আগে এগুলো হচ্ছে সিজনাল টাইপের।
আর 2 থেকে 5 বছর লং টার্ম, যে কালচারাল শিফট বা টেকনোলজিক্যাল শিফট বা পুরোপুরি কনজিউমারের লাইফস্টাইল চেঞ্জেস, এই বিষয়গুলো হচ্ছে লং টার্মের মধ্যে আসবে। আর বাদ বাকি যেগুলো সেগুলো হচ্ছে শর্ট টার্ম ফোরকাস্টিং এর মধ্যে। তাহলে একজন ফ্যাশন ফোরকাস্টার কি কি কাজ করে, তার রোল গুলো আজ কি কি, এখানে পয়েন্ট আকারে বলা আছে, দেখে নিবা। আমরা যে কথাবার্তা গুলো বলছি এগুলোই শর্ট আকারে বলা আছে, সামারি আকারে। তো ফ্যাশন ফোরকাস্টিং করলে ক্লদিং ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের কি বেনিফিট হবে, যে বেনিফিট গুলো, যে অ্যাকুরেট প্রোডাকশন করতে পারবে, অবশ্যই অ্যাপিলিং ডিজাইন, যেটা কাস্টমার স্যাটিসফ্যাকশন রেট বেশি হবে, কম্পিটিটিভ থাকবে, কন্ট্রোল, কস্ট কন্ট্রোল, যে অ্যাভয়েড ওভার প্রোডাকশন অথবা ডেড স্টক এরকম হওয়ার চান্স কমবে, ব্র্যান্ড আইডেন্টিটি। তো এইগুলোর কারণেই মেইনলি ফোরকাস্টিং করা হয়। একজন ফ্যাশন ফোরকাস্টারের কি কি স্কিলস থাকা লাগবে, শুধু ডিজাইনিং জানলে হবে না বা শুধু মার্কেটিং জানলে হবে না, সবকিছু মিলাই কম্বাইন্ডলি আমাদের কি কি নলেজ থাকলে তারা ফ্যাশন ফোরকাস্টিং এ কাজ করতে পারবে। যে বিশেষ করে যারা মার্কেটিং এ কাজ করে, আমরা দেখছি যে মার্চেন্ডাইজার এবং মার্কেটিং দুইটা টিম কিন্তু আলাদা। মার্চেন্ডাইজার হচ্ছে একটা পার্ট, আর মানে মার্চেন্ডাইজিং মেইনলি মার্কেটিং এর আন্ডারে। আর মার্কেটিং টিমে যারা মেইনলি কাজ করে তারা দেখবা যে কয়েকদিন পর পরই দেশ বিদেশে ঘুরতে যায়। তো মেইনলি তাদের কাজ হচ্ছে যে এগুলা কি ধরনের কোন ব্র্যান্ড কি ধরনের প্রোডাক্ট নিচ্ছে বা কোন ধরনের প্রোডাক্ট আসতে পারে, সেই অনুসারে আমার অর্গানাইজেশনের স্ট্রেংথ কতটুকু, মানে শর্ট অ্যানালাইসিস টাইপের স্ট্রেংথ কতটুকু, বা আমরা ওই অর্ডার গ্র্যাব করলে আমরা প্রোডাকশন দিতে পারবো কিনা, এগুলো আগে ভাগেই মানে জেনে আসা। তাহলে কোন কোন স্কিলস থাকতে হবে ফোরকাস্টিং করার জন্য এখানে পয়েন্ট আকারে বলা আছে। আচ্ছা, ডিরেকশন অফ ফ্যাশন সেন্স, এটা তো কি ব্যাপার, আচ্ছা ডিরেকশন অফ ফ্যাশন সেন্স এটা তো আমরা অলরেডি জানি, একটা একটা সাইকেল অলরেডি জানি। আর এটা হচ্ছে প্রথমে যে হট কোসার থেকে শুরু করে রেডি টু ওয়্যার, তারপরে মাস ফ্যাশনে যায়। হট কোসার জানি যে রানওয়েতে যে ড্রেস গুলো দেখানো হয়, সেখান থেকে আস্তে আস্তে রেডি টু ওয়্যার, এরপরে হচ্ছে মাস প্রোডাকশনে, মানে আস্তে আস্তে তোমার লো ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, লো ভ্যালু মানে কস্ট ইফেক্টিভ প্রোডাক্টের দিকে যায়, মাস প্রোডাকশনের দিকে। এরপরে সাইকেল গুলো তো দেখছি যে 5টা, নর্মালি হচ্ছে 5টা থাকে, স্টেপ থাকে। কিন্তু যদি ফ্যাড ফ্যাশন হয় সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে 3টা স্টেপ, ক্লাসিক হইলে 5টাই হয়। তো এরকম হতে পারে কম বেশি, তো ম্যাক্সিমাম হচ্ছে 5টা। এরপরে হচ্ছে ইয়ুথ টু অ্যাডাল্ট মার্কেটও হতে পারে, যে প্রথমে কোনো স্টাইল পপুলারিটি পেয়েছে ইয়ুথদের মাঝখানে, পরে আস্তে আস্তে অ্যাডাল্ট মার্কেটে যাচ্ছে। হাই ইনকাম গ্রুপস থেকে মিডিয়াম বা লো ইনকাম গ্রুপস, ক্রিয়েটিভ টু সিম্পলিফাইড ভার্সন, ফ্রম লোকাল টু গ্লোবাল, মানে এইভাবে ফ্যাশন ডিজাইনের বা ফ্যাশনের চেঞ্জেস গুলা হয়ে থাকে আসলে। যেটা আমরা থিওরি গুলো পড়ছি, মেইনলি যে 3টা বা 4টা থিওরি পড়ছি ওইগুলোই। বর্তমানে গ্লোবাল শিফটে কি অবস্থা দেখো, যে বর্তমানে ফ্যাশনের হাল ফ্যাশন যেটা গ্লোবালি, যে এখন মেইনলি ফোকাস করা হচ্ছে সাস্টেনেবিলিটি অ্যান্ড ইকো ফ্রেন্ডলি ক্লদিং, স্লো ফ্যাশন ওভার ফাস্ট ফ্যাশন। মানে ফাস্ট ফ্যাশন বলতে যেটা অনেক কম সময় নিয়ে তৈরি করবে, যেমন লিড টাইম 30 ডেজ বা 40 ডেজ, 60 ডেজ, এরকম লিড টাইমের যে ফ্যাশন গুলা, বিশেষ করে H&M বা বা যারা যারা আছে, যে খুব কম সময়ের মধ্যে প্রোডাক্টটা মার্কেটে নিয়ে আসে এবং লিড টাইম অনেক কম, এগুলো হচ্ছে ফাস্ট ফ্যাশন। তো এগুলো বাদ দিয়ে স্লো ফ্যাশনের দিকে যাচ্ছে আস্তে আস্তে, যে লিড টাইম অনেক বেশি, যেখানে মেইনলি প্রায়োরিটি দেওয়া হবে ক্লোথের ফাংশনালিটি, কমফোর্টেবিলিটি, মানে বা কাস্টমাইজড ক্লথিং, এরকম টাইপের দিকে আস্তে আস্তে যাচ্ছে। এরপর আছে জেন্ডার নিউট্রাল ফ্যাশন, কমফোর্ট এবং অ্যাথলেজার ইনস্টেড অফ ফর্মাল ওয়্যার, মানে সবসময় ফর্মাল ওয়্যার না করে এরকম যে আমরা ওয়ার্ক প্লেসে ইউজ করতে পারবো, লেজারে ইউজ করতে পারবো, মানে মাল্টি ফাংশনাল টাইপের ক্লদিং। কালচারাল ফিউশন অ্যান্ড ডাইভার্সিটি, টেক ইন্টিগ্রেটেড ক্লদিং, স্মার্ট টেক্সটাইলস যেটা, বা ওই যে ইলেকট্রনিক টেক্সটাইল যেগুলো, এইগুলো। ফ্যাশন ফরকাস্টিং এর প্রসেস কি, যেটা দেখে আসছি ওইটাই।
যে আইডেন্টিফাই ফোরকাস্টিং গোল, মানে আমার আগে ঠিক করতে হবে কোনটা ফোরকাস্ট করব। কালেক্ট ডেটা অ্যান্ড ইনফরমেশন, কালেক্ট ডেটা কোন কোন জায়গা থেকে, যে WGSN বা সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার, আর্ট, মিউজিক, ট্রেড ফেয়ার বা ফ্যাশন শোজ, রানওয়ে শোজ, এগুলো থেকে ডেটা কালেক্ট করবে। এরপর হচ্ছে কালেক্টেড অ্যানালাইজ ডেটা, প্রিভিয়াসলি যেটা দেখে আসলাম ওইটাই, যে মোস্ট রিপিটেটিভ প্যাটার্ন বা কোনগুলো হচ্ছে পপুলার প্যাটার্ন হতে পারে, সেটা কালারের বা সিলোটের বা ফেব্রিকের, ওইগুলো আইডেন্টিফাই করা, বা কোনো প্রিন্ট ডিজাইন হতে পারে, কোনো মোটিভের হতে পারে, মানে যে কোনো কিছু টেক্সচারের হতে পারে, এগুলো আইডেন্টিফাই করা। এরপর হচ্ছে প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে আলাদা আলাদা কোনটা ট্রেন্ড, কি যে কালার প্যালেট, কোন কোন কালার প্যালেট গুলো আসতে চলেছে, ফেব্রিকেশন, কম্পোজিশন প্লাস ফেব্রিকের স্ট্রাকচার, প্রিন্ট, ট্রিমস, কি শেপস বা সিলট, যে সিলটটা কিরকম হবে, আওয়ার গ্লাস হবে নাকি হচ্ছে জিওমেট্রিক হবে, না এ লাইনের হবে, নাকি হচ্ছে গে ওই যে গাউন টাইপের, যে কি কালার জানি ভুলে গেছি। ওই 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 শেপ গুলা কি, যে মেন 12টা না 14টা শেপ আছে, ওই শেপের মধ্যে কোনটা হবে, স্টাইলিং এন্ড ডিটেইলিং ডিরেকশন। এবং এরপর এগুলো আইডেন্টিফাই করার পরে মেইনলি হচ্ছে মুড বোর্ড বা ফেব্রিক সোয়াস, থিম স্টোরিজ, এইগুলো ক্রিয়েট করবে। বা ক্যাট ডিজাইন করলে ফ্যাশন ইলাস্ট্রেশন বা ক্যাট ডিজাইন যে কোনো ভাবে হতে পারে, ইলাস্ট্রেশনটা করবে। যারা ডিজাইনার থাকবে তারা মেইনলি এটা করবে। এটা করার পরে পরবর্তীতে তারা যে প্রোডাক্টটা তৈরি করবে সেটা যে শোকেস করবে, যাদের তাদের এন্ড ইউজার, যারা যে ডিজাইনার, ডেভেলপার, মার্চেন্ডাইজার, বায়ার বা মার্কেটিং বা রিটেল ব্র্যান্ডস গুলোর মধ্যে তারা হচ্ছে শোকেস করবে। সেটা হতে পারে ফ্যাশন উইকস এর মাধ্যমে, কোনো এক্সপোর মাধ্যমে, রানওয়েজ এর মাধ্যমে, যে কোনো একটা ভাবে, অথবা কোনো সোশ্যাল মিডিয়াতেও হতে পারে, যে তারা এটা কাস্টমারের মাঝখানে শোকেজেস করবে, মানে দেখাবে আর কি। আরেকটা টার্ম আছে ট্রেড শোজ, যেটা আমরা অলরেডি জানি। তো ট্রেড শো মানে ট্রেড ফেয়ার অথবা এক্সপো হতে পারে। এখানে ব্র্যান্ড, ম্যানুফ্যাকচারার, সাপ্লায়ার, বায়ার, ট্রেন্ড ফোরকাস্টার, ডিজাইনার সবাই একসাথে আসে নতুন প্রোডাক্ট, ফেব্রিকেশন, কোনো ইনোভেশনস, ট্রিমস, কালার, টেকনোলজি বা আপকামিং ফ্যাশন ট্রেন্ডস কি হবে সেগুলো দেখার জন্য আর কি। তো ট্রেড শোজ মেইনলি হচ্ছে বছরে 2বার হয়, স্প্রিং, সামার, অটাম, উইন্টার। এবং এই সময় এগুলো মেইনলি বা 6 মাস থেকে বা 18 মাস আগে, যে আমার এখন যদি 25-এ যদি ট্রেড ফেয়ার হয়, তাহলে সেটা চিন্তা করবে যে 26-27-এ কোন ধরনের ট্রেন্ড আসতে পারে এগুলো নিয়ে, মানে অনেক আগে থেকেই তারা চিন্তা করবে। তো ট্রেড শোতে আসলে কি কি দেখানো হয়, প্রোডাক্ট দেখানো হতে পারে, ট্রেন্ড দেখানো হতে পারে, নেটওয়ার্কিং হয় অবশ্যই। সাপ্লায়ার, যারা মার্কেটিং পিপল যায় তারা মেনলি নেটওয়ার্কিং এর জন্যই, যে বিভিন্ন বায়ার ব্র্যান্ডের সাথে কথা বলে আসে বা রিটেলারের সাথে কথা বলে আসে, যে তারা যেন অর্ডার পায় এরকম। বা সোর্সিং হতে পারে, যে আমরা ফেব্রিক, ট্রিমস বা অ্যাক্সেসরিজ কাদের থেকে সোর্স করবো, বা ইয়ান কাদের থেকে সোর্স করব, এরকম সোর্সিং এর পারপাজেও যেতে পারি। টেকনোলজি এক্সপোজার, যে নিউ মেশিনারি আসছে, বা ক্যাড বা সাস্টেনেবল ডাইং বা স্মার্ট টেক্সটাইলস, তো এগুলো নিয়ে টেকনোলজি রিলেটেড হতে পারে। তো এরকম পারপাজে মেইনলি ট্রেড শোজ গুলো আয়োজন করা হয়ে থাকে। টপ গ্লোবাল ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল ট্রেড শোজ, প্রিমিয়ার ভিশন, টেক্স ওয়ার্ল্ড, তারপরে পিটি, ফ্ল্যাটি, ইটমা, ক্যান্টন ফেয়ার, তো এরকম বিভিন্ন জায়গায় হয়ে থাকে। এবং এক একটার ফোকাস হচ্ছে এক এক রকম, যে ইটমাতে যেমন মেইনলি হচ্ছে মেইনলি টেকনোলজি এবং হচ্ছে মেশিনারিজ দেখানো হয়। ক্যান্টন ফেয়ারে চাইনাতে মেইনলি যে অ্যাপারেল অ্যান্ড অ্যাপারেল সোর্সিং, বিশেষ করে সোর্সিং যে কাজগুলো আমরা করে থাকি, যে ফেব্রিক, ইয়ার্ন বা টিমস, এক্সেসরিজ, এগুলো বেশি কিন্তু চাইনা থেকেই করি, চাইনা থেকেই করা হয়। এই এই বিষয়গুলো তারা হচ্ছে তাদের ট্রেড শোর নাম, লোকেশন এবং ফোকাস, এক এক ট্রেড শোর ফোকাস এক এক রকম। এইগুলোই নর্মালি এই 8টা বা 10টা এগুলো হচ্ছে পপুলার। আচ্ছা, ট্রেড শোজ, ফ্যাশন ফোরকাস্টিং এ ট্রেড শোজ কি কি করে, ট্রেড শোতে আমরা কি কি মেইনলি কি কি দেখতে পাই, আর পার্টিসিপেন্ট যারা থাকে তারা কি করে। তো মেইনলি যারা পার্টিসিপেন্ট থাকে তারা সোয়াস নিয়ে আসে অনেক সময়, বা ফটোগ্রাফ স্যাম্পল নিয়ে আসে। উম, তারপর হচ্ছে ব্রোশিওর নিয়ে আসে, টেকনিক্যাল শিট বা বিজনেস কার্ড। এরপরে প্রাইসিং বা লিড টাইম কিরকম হতে পারে, এমওকিউ মানে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি কোন অর্ডারের ক্ষেত্রে কিরকম হতে পারে, এগুলো রিলেটেড ডিসকাশনও হতে পারে। তাহলে এই কাজগুলো হচ্ছে মেইনলি ট্রেড শোতে হয়।
আচ্ছা, এইটুকু হচ্ছে তোমাদের ফ্যাশন ফোরকাস্টিং এন্ড ট্রেড অ্যানালাইসিস। এই চ্যাপ্টারটা এখানেই শেষ। আর তোমাদের কিছু টার্ম বাকি আছে, সেটা আমরা অলরেডি যে ফ্যাড, ক্লাসিক, এরকম দুই তিনটা টার্ম বাকি আছে শুধু। আর কালার সিস্টেমের মধ্যে একদিন একদিন মনে হয় বলছিলাম যে কালারের 3 ডাইমেনশন থাকে, হিউ, ক্রোমা, আর হচ্ছে ভ্যালু, মানে হিউ, ইন্টেন্সিটি, একটা হচ্ছে কি শেড, সরি ভ্যালু। তো এইগুলো নিয়ে আমি হচ্ছে কি তোমার যেহেতু কোর্সও তোমরা অলরেডি, এটা আমি আলাদা একটা প্রেজেন্টেশন স্লাইডের মধ্যে এই টার্মটা শুধু কালারের 3টা ডাইমেনশন এটার ডেসক্রিপশনটা একটু অ্যাড করে দিছি, এটা নিজেরা পড়ে নিবা। আর ফ্যাড বা ক্লাসিক স্টাইলের ফ্যাশন কার্ভ কি রকম হয়, এটা হচ্ছে আমি আরেকটা স্লাইডের মধ্যে দিয়ে দিব। আর যদি ক্লাস করতে চাও তাহলে ওটা নিয়ে আরেকটা ক্লাস নিয়ে নিব, হলে আমার এই এসএপির পার্ট শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে শেষ করে দিলাম। কারোর বুঝতে কি অসুবিধা